ম্যাড মেমোরিজের আজকের ৭৯তম এপিসোডে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি জুয়েল। আশা করি আপনি ভালো আছেন। আজকের ঘটনাটা আমাদের সাথে শেয়ার করলেন আমার এক্স কলিগ মহিবুল ইসলাম ভাই। অনেক দিন ওনার সাথে দেখা নেই। আশা করি যেখানে আছেন না কেন উনি ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই ঘটনাটা ওনার জীবনে ঘটে যাওয়া একটা সত্যিকারের ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি ওনাকে আজকের এই ঘটনাটা আমাদের সাথে শেয়ার করার জন্য। আর ঘটনাটা কেমন লাগলো কমেন্টসে জানান। যেমনটা আমাদের সব সময় জানান আমাদের প্রিয় জাবেদ ভাই, পলাশ ভাই, রাজু ভাই, শাহেদ ভাই, জিল্লুর ভাই। আরও আছেন যাদের নামটা আমি জানি না, এর জন্য সরি। ওরা হচ্ছেন গ্রিন লাইফ আর ব্যাড বিডি ভাই। এছাড়া যাদের নাম বলা হয়নি তাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আরও যারা আমাদের শুনছেন কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করছেন না, তাদেরকেও ধন্যবাদ। আশা করি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন। আর চাইলে আপনিও শেয়ার করতে পারেন আপনার জীবনে ঘটে যাওয়া যে কোনো স্মরণীয় ঘটনা, আর তা পাঠান madmemories@gmail.com বা ফেসবুক পেজে। আর শুনুন নতুন নতুন ঘটনা প্রতি শুক্রবার ঠিক রাত ৯টায়। তাহলে চলুন আজকের ঘটনায়। আমাদের গ্রাম ছিল বেশ প্রত্যন্ত এলাকায়, আর আমাদের স্কুল ছিল সদরে। গ্রাম থেকে সদর মাঝখানে বেশ খানিকটা রাস্তা। প্রতিদিন সাইকেল চালিয়ে স্কুলে যেতে আসতে সময় লেগে যেত প্রায় ঘন্টার উপর। ক্লাস 10 পর্যন্ত বাড়ি থেকে প্রতিদিন সদরে গিয়ে স্কুল করলেও এসএসসি পরীক্ষার আগে আগে অর্থাৎ 2007-এর দিকে সদরে একটা ব্যাচেলর বাসায় উঠলাম, যাতে এই লং জার্নির কষ্টটা একটু লাঘব হয় আর সময়টা যাতে লেখাপড়ায় লাগাতে পারি, যেহেতু সামনে পরীক্ষা। আমার সাথে যোগ হলো আমার আরও 2 বন্ধু আমাদের এই গ্রামের। আমরা 3 জন সেবারের এসএসসি ক্যান্ডিডেট আমাদের গ্রাম থেকে। এই 3 জনে মিলে সদরে একটা ব্যাচেলর রুম নিয়ে নিলাম। টাউনের মধ্যেই একেবারে গ্রামীণ পরিবেশে আমাদের সেই ব্যাচেলর কোয়ার্টার। চারপাশে বেশ বড় জায়গা নিয়ে মধ্যেখানে ছোটোখাটো একতলা বাড়ি, আর তাতে 4টা রুম। প্রতিটা রুমেই 3 থেকে 4 জন করে থাকে, কেউ বা ছাত্র, কেউ বা চাকরিজীবী। বাড়ির আশেপাশে পুরোটা এলাকা জুড়ে ছিল বাগান, আর আশেপাশের বসতিগুলো ছিল বেশ খানিকটা দূরে দূরে। বাসার মধ্যে কোনো টয়লেট ছিল না, টয়লেট ছিল বেশ খানিকটা দূরে। 2টো টয়লেট সবার জন্য বরাদ্দ। টয়লেটের পাশে চাপকল, আর চাপকলটার পাশেই ছিল বড় একটা পুকুর। আমাদের ব্যাচেলর বাড়িটার সীমানার বাইরে এক পাশে বেশ খানিকটা দূরে একটা 4তলা ভবন নির্মাণাধীন। শুধু ছাদগুলো তৈরি হলো, কিন্তু প্রতিটা ফ্লোরেরই মেঝে ফাঁকা। আমরা সবাই বিল্ডিংটাকে কঙ্কাল বিল্ডিং বলে ডাকতাম। আমাদের রুম থেকে বের হতেই হাতের বামে পড়তো সেই বিল্ডিংটা। সে ব্যাচেলর মেসে উঠেই 3 জন বেশ মনোযোগ দিয়ে লেখাপড়া শুরু করলাম। দিনে তো পড়তামই, আর রাতে কমপক্ষে 12টা থেকে 1টা পর্যন্ত পড়তাম। ঘটনার দিন ঠিক রাত 12:30টার দিকে আমরা 3 জন সে রাতের মতো লেখাপড়া শেষ করে পেস্ট ব্রাশ নিয়ে বের হলাম বাইরে মুখ ধোয়ার জন্য। আর যাওয়ার সময় দরজার ছিটকিনিটা আটকে দিলাম যাতে কোনো কুকুর বিড়াল না ঢোকে। হাত মুখ ধুয়ে 3 জনে উঠোনে দাঁড়িয়ে গল্প জুড়ে দিলাম। পাশের 3 রুমের সবাই তখন ঘুম। জ্যোৎস্না রাত, চাঁদের আলোয় পুরো এলাকাটা ভেসে যাচ্ছে। গাছে গাছে ঝিঝি পোকার ডাক। পাশে থাকা পুকুরের দিকে তাকাতে দেখতে পেলাম পুকুরের চারপাশে গাছগাছালির ছায়ায় যেথায় চাঁদের আলো আসতে মানা, সেখানটায় জোনাকির আলো যেন একছত্রভাবে নিজের আলোয় অন্ধকারটা দূর করে যাচ্ছে। দূরের সেই কঙ্কাল বিল্ডিংটা যেন একেবারে অসহায়ের মতো নিষ্প্রাণ হয়ে দাঁড়িয়ে আছে, আর চাঁদের আলোটা যেন তার মাংস ছাড়া শরীরের হাড্ডির মধ্য দিয়ে একেবারে এফোর ওফোর হয়ে অন্য সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছে। গল্পে গল্পে সময় গড়ালো প্রায় 1:30টার উপর। রুমে ফিরব এমন সময় হঠাৎ আমাদের রুমের সামনে দেখলাম দাঁড়িয়ে আছে একটা কালো কুচকুচে বিড়াল। চোখ দুটো জল জল করে তাকিয়ে আছে আমাদের দিকে। যদিও আমার ভয় ডর একটু কম, তারপরেও বিড়ালটাকে এই অবস্থায় দেখে হঠাৎ কেমন যেন শরীরটা শিরশির করে উঠল। বিড়ালটা যেন এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমাদের দিকে। বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে আছি, কিন্তু ও কোনোভাবেই সরছে না। বিড়ালটাও আমাদের দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। এমন সময় আমাদের এক বন্ধু বিড়ালটাকে ধাওয়া দিল, কিন্তু বিড়ালটার যেন সরার কোনো ইচ্ছে নেই, তাকিয়ে আছে আমাদের দিকে। এরপরে সে বন্ধুটা তার পায়ের জুতো খুলে ছুঁড়ে মারল সেই বিড়ালটার দিকে, আর জুতোটা গায়ে লাগার আগেই বিড়ালটা লাপাত্তা। তারপর
জুতোটা কুড়োতে কুড়োতেই সে বন্ধুটা বলল, বিড়ালটার চোখগুলো দেখলেই কেমন যেন একেবারে কলিজাটা কাঁপিয়ে দেয়। তারপর আমরা তিনজনের রুমের সামনে এসে যেই আমি দরজার ছিটকিনিটা ধরতে যাব, এমন সময় হঠাৎ আমার পেছনে থাকা দুজনের কেউ একজন পেছন থেকে আমার গেঞ্জিটা ধরে জোরে একটা টান দিল। আর দুজনের মধ্যে কেউ একজন যেন ভয়ার্ত কণ্ঠে আমাকে বলল, পাশের কঙ্কাল বিল্ডিংটার দিকে তাকা। আর আমি কিছু না বুঝেই তাদের দিকে তাকাতেই দেখলাম দুজনেই ভয়ার্ত চোখে তাকিয়ে আছে সেই কঙ্কাল বিল্ডিংটার দিকে। আর তাদের দেখা দেখি আমিও সেই বিল্ডিংটার দিকে তাকাতেই যা দেখলাম তা দেখার জন্য আমি বা আমরা কেউ প্রস্তুত ছিলাম না। দেখলাম বিশাল বড় একটা মুখ সেই কঙ্কাল বিল্ডিংয়ের পেছনে দাঁড়িয়ে বিল্ডিংটার উপর দিয়ে তার জল চোখে তাকিয়ে আছে আমাদের দিকে। বিল্ডিংয়ের নিচতলা থেকে 4 তলা পর্যন্ত ফাঁকা ফ্লোরগুলো দিয়ে দেখা যাচ্ছে ও দাঁড়ানো সাদা জব্বা পরা বিশাল দেহের অধিকারী। অর্থাৎ লোকটা এতই বিশাল যে মাটিতে দাঁড়িয়ে সেই বিল্ডিংটার ছাদের উপর দিয়ে তাকিয়ে আছে আমাদের দিকে। ছাদের আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে ওর পুরো শরীর আর মুখটা। ভয়ে কাঠ হয়ে আছি তিনজনের শরীর কাঁপছে থরথর করে। একই দেখছি, আমি বা আমরা ভুল কিছু দেখছি না তো? কিন্তু ভুল করলে তো একজন করব, এখানে তো সবাই সেম জিনিসই দেখছি। এ কীভাবে সম্ভব? এই মধ্যরাতে আমরা কিসের দেখা পেলাম? আর কী বা হতে যাচ্ছে এখানে? ভয়ে যেন আমরা নড়াচড়া শক্তি হারিয়ে ফেললাম। মাথা যেন কাজ করছে না। চিৎকার করে অন্য রুমমেটদের যে ডাকবো তাও পারছি না। গলা যেন পুরো শুকিয়ে আছে, গলা দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না। একদিকে আমি লোকটার দিকে তাকিয়ে আছি, অন্যদিকে আমি দুহাতে দরজার ছিটকিনি হাতড়ে বেড়াচ্ছি, কিন্তু দরজার ছিটকিনিটা খুঁজে পাচ্ছি না। আর এমন সময় পিছনে দুজন কাঁদো কাঁদো স্বরে আমাকে গালি দিয়ে নিজেরাই লেগে পড়ল দরজার ছিটকিনি খুঁজতে, কিন্তু ওরাও খুঁজে পাচ্ছে না। এমন সময় একজন দোয়া পাঠ শুরু করলো, আর তার সাথে সাথে বাকিরাও শুরু করলাম। দোয়া পাঠ শুরু করার সাথে সাথেই ঘটল আরেক ঘটনা। দেখলাম লোকটা ক্রমান্বয়ে ধাপে ধাপে ছোট হতে শুরু করলো। অর্থাৎ তার মাথা প্রথমে দেখলাম 4 তলার ছাদের উপর দিয়ে, তারপর 3 তলার ফাঁকা দিয়ে, তারপর 2 তলার ফাঁকা দিয়ে, তারপর 1 তলার ফাঁকা দিয়ে। অর্থাৎ মোট 3 ধাপে লোকটা ছোট হয়ে সাধারণ মানুষের আকার ধারণ করলো। ভয়ে এবার আমাদের নিঃশ্বাসটা যেন বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। এবার কি হবে? ওকে আমাদের দিকে তেড়ে আসবে? না, আর দাঁড়িয়ে থাকা সম্ভব নয়। রাগ হচ্ছে নিজের উপর আর পাশের 2 বন্ধুর উপর। একজনও এখনও ছিটকিনিটা খুলতে পারল না। 3 জন পাগলের মতো হয়ে গেলাম। মুখ দিয়ে কথা বেরোচ্ছে না, বিদঘুটে সব শব্দ হচ্ছে মুখ থেকে। হাতড়ে বেড়াচ্ছি দরজার ছিটকিনিটা। এরই মধ্যে হঠাৎ দরজাটা খুলে গেল। সাথে সাথে 3 জন হুড়মুড় করে রুমের মধ্যে ঢুকে দরজা দিলাম আটকে। সে রাতে আর একা একা আলাদা বিছানায় শুতে পারলাম না। 3টে বিছানা একসাথে করে শুলাম, কিন্তু কোথায় ঘুম তো নেই। কোনো একটা শব্দ হলেই লাফিয়ে উঠি। শুয়ে শুয়ে তাকিয়ে আছি একজন আরেকজনের দিকে, গোল গোল চোখ করে। মুখে কারো কোনো কথা নেই। যদি না কথার শব্দ শুনে আবার লোকটা রুমের মধ্যে ঢুকে যায়। মনে হচ্ছে যেন লোকটা দাঁড়িয়ে উৎপেতে আছে আমাদের দরজার সামনে। চরম একটা ভয় আর যন্ত্রণার মাঝে পার করলাম সে ভয়ানক রাত। পরদিন সে বিল্ডিংয়ের মালিকের সাথে আমার রাস্তায় দেখা। ওনাকে কাকা বলে ডাকতাম, আর উনি ছিলেন আমাদের সাথে বেশ ফ্রি। আমি ওনার কাছে গিয়ে পুরো ঘটনা জানাতেই উনি বললেন, হ্যাঁ, ওখানে একজন আছে, কিন্তু ও কারো কোনো ক্ষতি করে না। তোমরা সাবধানে থেকো। ওকে দেখলে কিছুই বলার দরকার নেই। সামনে পড়লে নিজের পথে চলে যেও। কেমন লাগলো আজকের ঘটনা কমেন্টসে জানান। ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিন। সময়টা ভালো কাটুক আপনার, সুন্দর হোক আজও আগামী। শেষ করছি আজকের এপিসোড। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।